আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই। আমাদের সাথে জন্য এরই মধ্যে দুজন অতিথি রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে জনাব আজিজুল বারী হেলাল, খুলনা 4 আসনের সংসদ সদস্য এবং তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন। তার আগে আমরা আলোচনা শুরু করি। একটু ছোট করে আজকে একটি বিষয়, যেটি আজকে না, আসলে সমস্যাটি শুরু হয়েছে গেল দুদিন আগে থেকে। একটু শরীফ ভাইকে দিয়ে আলোচনা শুরু করছি। ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টি, বিশেষ করে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে সরকারের যে বিবৃতি ছিল, এবং সেটি এমনই বলা হচ্ছিল যে আসন্ন যে সফরের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর, সেটিও নাও হতে পারে। কিন্তু আজকে আবার ভারতের হাইকমিশনের সাথে বৈঠক হয়েছে এবং দুই পক্ষই সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি বার্তা দিয়েছেন। আপনি কিভাবে দেখেন এই বার্তাটিকে? সম্পর্ক আবার গড়ে উঠছে নাকি ফাটলটি এখনো রয়ে গেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। গত 2 বছর ধরে আমাদের রাজনীতিতে সবথেকে আলোচিত বিষয় ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং এই আলোচনা করতে গিয়ে কখনো কখনো এমন কতগুলো ইস্যু আমাদের জনজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ইস্যুগুলোকে পেছনে চলে গেছে। আবার এই সম্পর্কটা ঘিরে যে আলোচনাগুলো, সেগুলো প্রায়োরিটি পেয়েছে। আমি সবসময় বলি যে 5 আগস্ট আওয়ামী লীগের ক্ষমতার থেকে নেমে যাওয়াটা ভারত তার পরাজয় মনে করে, এবং এই পরাজয়টা মনে করে সে বেশিরভাগ জায়গায় কতগুলো আচরণ করেছে, যে আচরণগুলোর সঙ্গে প্রতিবেশী সুলভ যে সম্পর্কটা থাকা দরকার, পাবলিক টু পাবলিক, সেটা হয়নি। ভারত এখানে কতগুলো স্পেসিফিক রাজনৈতিক দল, তাদেরকে তার প্রতিনিধি মনে করেছে, এবং এই দলগুলোকে সে নানাভাবে সামনে পেছনে থেকে প্রকাশ্যে গোপনে তার নিজের দেশের মধ্যে আলোচনা করে, তার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে, যেটা দুটো দেশের জন্য অস্বস্তিকর। ভারতের সাথে আমাদের কতগুলো ঐতিহাসিক জায়গায় সম্পর্ক আছে, মিলও আছে। আবার ভারতকে আমার প্রয়োজন, আমাকেও ভারতের প্রয়োজন। আমরা ভারতের উপরে অনেকগুলো জায়গা নির্ভরশীল, বাণিজ্য থেকে শুরু করে কতগুলো জায়গা আছে, আমাদের চিকিৎসা ব্যবস্থা, এটা। আবার আমরা তাদের কাছ থেকে যে সুযোগগুলো গ্রহণ করি, সুবিধাগুলো নেই, এগুলো বিনা পয়সায় নেই না। তারা আমাদেরকে, আমাদের দেশ থেকে বিরাট সংখ্যক মানুষ চিকিৎসার জন্য সেখানে যায়, তার মানে এই না যে তারা আমাদেরকে বিনা পয়সায় চিকিৎসাটা করান। এবং আমাদের মানুষের যাতায়াতটা বন্ধ হয়ে গেলে সংকটে আমরা কেবল পড়ি না, তারাও পড়েন। ভিসা জটিলতা নিরসন হওয়ার পর কলকাতায় মিষ্টি বিতরণের উদাহরণ আছে। আবার কখনো কখনো এখানে একটা আর্টিফিশিয়াল হাইপ ক্রিয়েট করা হয়েছে, যেগুলো সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং এক ধরনের অবিশ্বাস তৈরি করেছে। অনবরত আমাদের এখান থেকে একটা অংশ সেখানকার তাদের যে রাষ্ট্রীয় অখণ্ডতা, তাদের যে রাজনৈতিক সহমর্মিতা, সেই জায়গাগুলোকে টার্গেট করে যেভাবে কথা বলা হয়েছে, যেটা একটা রাষ্ট্র এটাকে উস্কানি হিসাবে দেখলেও দেখতে পারে। এবং সেই কাজটি করা হয়েছে রাষ্ট্রের এক ধরনের সহযোগিতা নিয়ে, প্রণোদনা নিয়ে। এই জায়গায় সরকারের যারা গুরুত্বপূর্ণ, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অনেকেই এই হাইপটাকে নানাভাবে প্রণোদনা দিয়েছে। আমরা সেই দুটো জায়গার থেকেই আমরা আমাদের রাজনীতিকে, আমরা আমাদের জায়গাগুলোর থেকে আমরা আলাদা দেখতে চাই। আমরা চাই যে তাদের সাথে আমাদের সম্পর্কটা হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। আমার আয়তন ছোট হতে পারে, আমার পেরিফেরি ছোট হতে পারে, কিন্তু এটা পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। কিন্তু অনেকগুলো জায়গায় দেখা গেছে যে তাদের এই দৃষ্টিভঙ্গিটা প্রপারলি এখানে কাজে আসেনি। শেখ হাসিনার ভাষণ প্রচার করা, আমি যতটুকু দেখেছি আদালত থেকে এটিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বলা হয়েছে যে তিনি যদি কোনো হেট স্পিচ দেন সেটি নিষিদ্ধ। সুতরাং আমি তার ভাষণ প্রচার করতে দেব কি দেব না
সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আদালতের যে নির্দেশনা বা আদালতের যে দৃষ্টিভঙ্গি তার সাথে এখানে একটা অমিল দেখা যায়। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনি কোন হাসিনার কথা বলছেন? আওয়ামী লীগের সভানেত্রী হাসিনার কথা, যে আওয়ামী লীগ 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, যে আওয়ামী লীগের হাতে অসংখ্য মানুষের রক্তের দাগ মিশে আছে, যার কাঁধের উপরে অসংখ্য মানুষের লাশের বোঝা আছে। যদিও বাংলাদেশের মোটামুটি সব সরকারের সময় লাশের বোঝা কম হোক বেশি হোক কাঁধের উপরে থাকে, আওয়ামী লীগ যেহেতু রিসেন্ট ক্ষমতাচ্যুত হয়েছে, সুতরাং তার হাতের রক্তটা একেবারে স্পষ্ট দেখা যায়, তাজা রক্ত। সুতরাং মানুষের আবেগ ইমোশনের জায়গাটা খুবই এখন পর্যন্ত তীব্র এবং প্রখর। সরকারের এই জায়গাটায় ভূমিকা কি? আমি পুরো ব্যাপারটাই দেখেছি যে ভারত এক ধরনের চাতুরতার আশ্রয়। প্রথমত তাদেরকে বলা হয়েছে যে আপনারা এই ভাষণটা প্রচার করতে দেবেন না। তাদের আপনার খেয়াল থাকার কথা, রণজিৎ জয়সওয়াল তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে আমরা সরকারিভাবে কোনো উদ্যোগ নিচ্ছি না। এখন যেটা বলা হচ্ছে যে এটা বেসরকারি উদ্যোগে করা হয়েছে, সেটা তো তারা জানতেন আগের থেকেই। জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী এটি সরকারি উদ্যোগ না, এটা বেসরকারি উদ্যোগ, তিনি জানতেন। এখন তারা যে বক্তব্যটা দিচ্ছে এটা সম্পর্ক ড্যামেজ হওয়ার পরে এটা রিকনস্ট্রাকশনের জন্য এই বক্তব্য দিচ্ছেন কিনা জানি না, এটা এক ধরনের চালাকিও হতে পারে। আর আমাদের এখান থেকে যে অ্যাকশনগুলো, এই অ্যাকশনগুলো আমার কাছে মনে হয়েছে যে একটু ভারসাম্যপূর্ণ। বাংলাদেশের পলিটিক্সের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যদি খেয়াল করেন, যে আমরা কোনো না কোনোভাবে ভারতকে কিন্তু পাবলিক প্লেসে যে ধরনের রিয়াকশনটা ব্যক্ত করি, আবার আন্ডারগ্রাউন্ডে তাদের সাথে এক ধরনের সম্পর্ক আমরা মেনটেন করে চলি। গতকালকে সম্ভবত অথবা পরশুদিন আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিনা আমন্ত্রণে সেখানে যাওয়ার একবার তার মনস্থির করেছিলেন। অর্থাৎ অথচ আমরা কিন্তু এখানে দিল্লি ঢাকার মধ্যে অনেক স্লোগান শুনেছি। হেলাল ভাইরা আছেন, তারাও এই জায়গাটায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা কড়া স্টেটমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু তার ঠিক পরের দিন একদল, আমি যেটা মনে করি এটি যদি আপনি রিয়েল মিন করেন, আমি শেষ করে দিচ্ছি, আপনি যদি এটা রিয়েল যদি আপনি মিন করেন যে আমি ভারতের এই আচরণের প্রতিবাদ করব, তাহলে তাদের রাষ্ট্রদূতকে ডাকা উচিত ছিল। যারা ওই দিন সচিবালয় ঘেরাও করেছেন তাদের উচিত ছিল ভারতীয় দূতাবাসের দিকে যাওয়া, আর সরকারের জায়গা থেকে পরের দিন ওই যে ডিজেল নিয়ে আলোচনা করার জন্য না গিয়ে দুদিন পরে হলে ভালো। আপনার কাছে আবারও আসছি, আমাদের সাথে এর মধ্যে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, ডক্টর শিব্বির আহমেদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনীতি বিশ্লেষক। আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আলোচনা করছিলাম ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে, যেটি আওয়ামী লীগ সরকারের পতনের পরই একটি ভিন্ন পর্যায়ে চলে গেছে। ইন্টারিমের সময় বেশ খারাপ ছিল, বিএনপি সরকার আসার পর উন্নতির দিকে যাচ্ছিল বলা হচ্ছিল, কিন্তু আবার সাম্প্রতিক সময়ে এক ধরনের খারাপ পরিস্থিতি হয়েছে বলে মনে হচ্ছে। আজকের বৈঠকের পর আপনি সেটাকে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচকদেরকে ধন্যবাদ। দেখেন, ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমি তো আর চাইলেই প্রতিবেশী চেঞ্জ করে অন্য জায়গায় চলে যেতে পারবো না, তারাও আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে একটা সুসম্পর্ক থাকা। শরীফ ভাই যেটি বলছিলেন, ইন্টারিমের সময় দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য এই ক্ষেত্রে সম্পর্ক অবনতির ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করেছে বলে তিনি মনে করেন। তো এই যে এই প্রতিবেশীর সাথে আমার একটা ন্যায্যতার সম্পর্ক থাকা দরকার আছে। এটা প্রতিবেশী না, আমাদের ফরেন পলিসি অনুযায়ী আমরা যে কোনো রাষ্ট্রের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ আমাদের থাকতে হবে। দেখেন, আমার ভারতের সাথে আমার খুব পীড়িতেরও দরকার নাই, আবার শত্রুতারও দরকার নাই। আমার দরকার হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তার সাথে আমার আচরণ হবে, ওয়ার্কিং রিলেশনশিপ হবে। আমি আমার ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করব, সে তার ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করবে। কিন্তু ভারতের আচরণগুলো তো প্রতিবেশী সুলভ বা ন্যায্যতার ভিত্তিতে সমমর্যাদার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে হয় নাই।
এই আমরা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা থেকে পর্যন্তই দেখছি যে তারা সুযোগ পেলেই এখানে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়েছে এবং গত 15 বছরে তো নগ্নভাবে এখানে এটাকে বাংলাদেশকে তারা তাদের একটা স্টেটের মতো ইউজ করেছে, একটা পুতুল সরকার বসিয়ে আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রে হস্তক্ষেপ করেছে এবং কয়েকটা নির্বাচনে তাদের যে প্রভাব ছিল এটা তো স্পষ্ট যে তারা কিভাবে হাসিনাকে এখানে টিকিয়ে রেখেছে নানানভাবে সহযোগিতা করে এবং সর্বশেষ হাসিনার পতন হওয়ার পরে তাকে সেখানে আশ্রয় দিয়েছে। এখন তারা যদি চায় আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তাহলে তাদেরকেও তো সেভাবে আচরণ করতে হবে। এখন বাংলাদেশের ফরেন পলিসির মূলনীতিতে তো আমরা ভারতে অ্যাটাক করতে যাব না, ভারতে হামলা করতে যাব না, ভারতকে টুকরো টুকরো করতে যাব না, আর ভারতে আমরা আধিপত্য বিস্তারও করতে যাব না। আমাদের সেই ক্যাপাসিটি নয়, আমাদের দরকারও নাই। আমাদের ফরেন পলিসি এটা নাও, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় আমরা নাক গলাই না, কিন্তু তারা বারবার সেটা করেছে। এবং 5ই আগস্টের পরেও যদি আপনি দেখেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে তাদের মনে কষ্ট আছে তারা কিন্তু এটা লুকিয়ে রাখে নাই। তাদের যেমন পশ্চিমবঙ্গে এই যে বিজেপির গভর্নমেন্ট আসলো, শুভেন্দু অধিকারী সে কিন্তু নানা সময় হাসিনার ব্যাপারে কথা বলেছে, হাসিনাকে কীভাবে বাংলাদেশে পাঠাবে, এখানে আমাদের রিসিভ করতে হবে, এবং তারা বাংলাদেশ বিরোধী রেটরিক ইউজ করেছে। ক্ষমতা আসার পরে এখানে পুশিন করতেছে, মানুষদেরকে সীমান্তে এনে দাঁড় করিয়ে রেখেছে, তো আমাদের পানির হিস্সা দিচ্ছে না। এই যে নানান রকমের বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ না করে প্রভু সুলভ আচরণ করেছে বা করে যাচ্ছে, এটা কিন্তু বোঝায় না যে তারা আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ চায়। তো আমি মনে করি এই যে রিসেন্টলিও যেটা হলো যে শেখ হাসিনার বক্তব্য সংবাদ সম্মেলন করতে দেয়া, দেখেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিক আশ্রয়, এটা একটা কেস, দুনিয়াতে এরকম হয়, যদিও এটাও আমাদের অসন্তুষ্টির কারণ, কিন্তু রাজনৈতিক আশ্রয় দিয়ে সেখান থেকে তাকে যদি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয় এটা কিন্তু আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ। কারণ শেখ হাসিনা দিল্লিতে বসে যা করতেছে এটার কনসিকুয়েন্স কিন্তু ঢাকায় হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। সে ওখান থেকে উস্কানি দিবে, এখানে তার কর্মীরা নাশকতা করবে, সাহস পাবে, বা প্রতি উত্তরে বিরোধীরাও তাদের উপরে হয়তো সংঘাতে জড়াবে। যেমন সাকিব আল হাসানের ইস্যুতে এ ধরনের ঘটনা হয়েছে, এর আগেও হয়েছে, সে উল্টাপাল্টা কথা বলার পরে বাংলাদেশ কিন্তু উত্তপ্ত হয়েছে। তো আমি মনে করি তারা তাদের ভূমি ব্যবহার করে বাংলাদেশে নাশকতা করা বা বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্সে গোলযোগ সৃষ্টি করা, এটা করাটা উচিত না। আদালতের যে ভাষা যে না, আমাদের আদালত বলছে তার বক্তব্য প্রচারে আমাদের দেশের কোনো মিডিয়ার ক্ষেত্রে তারা নিষেধাজ্ঞা দিচ্ছে না। যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে ভারত সেখানে বসে তাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিতে পারে কিনা, যিনি আমাদের দেশে একজন কনভিক্টেড আসামি, ফাঁসির আসামি, গণহত্যার আসামি, এবং সে এখান থেকে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া, আশ্রয় নেওয়া। দুনিয়ার কোনো দেশে এই ধরনের নজির নাই যাদেরকে আপনি মনে করেন সাম্প্রতিক সময়ে জয়নাল আবদিন বেন আলী বা হোসনি মোবারক এরা পালিয়ে গেছে না, এরা পালিয়ে গিয়ে কি সেই রাষ্ট্র থেকে আবার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে পলিটিক্স করতে পারছে? পারে নাই। যারা তাদেরকে আশ্রয় দিয়েছে জাস্ট থাকো এখানে, রাজনৈতিক আশ্রয় দিলাম জীবন বাঁচানোর জন্য, অন্য কোনো কিছু কিন্তু করতে পারে না। কোনো স্বৈরশাসকরা এরকম গিয়ে কোথাও এ ধরনের কার্যক্রম চালাতে পারে নাই। ইন্ডিয়া থেকে কেউ পালিয়ে গেলে ইন্ডিয়াও করতে দিবে না। তো এইটা আমি মনে করি ইন্ডিয়া তার যে ডিপ্লোমেটিক আমাদের সাথে যে সম্পর্ক সেটা সে নষ্ট করেছে। আমাদের অভ্যন্তরীণ কী হবে এটা আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমরা এখানে নিব। তো আমি মনে করি ফরেন মিনিস্ট্রি থেকে যে স্টেটমেন্টটা দিয়েছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি সরকারকে, যেটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছে যে ইন্ডিয়া এটা করতে পারে না। আমি মনে করি সরকার এখানে রাইট ডিসিশন নিয়েছে। এখন তাদেরকে এগিয়ে আসতে হবে যে তারা যদি আমাদের সাথে ওয়ার্কিং রিলেশনশিপে থাকতে চায় আমাদের তো আপত্তি নাই, তাহলে ন্যায্যতার ভিত্তিতে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বলেছেন, ন্যায্যতার ভিত্তিতে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে আমি তার সাথে ওয়ার্কিং রিলেশনে যেতে আমার কোনো আপত্তি নাই। আমি মনে করি সরকারের এটাই সিদ্ধান্ত হওয়া উচিত। জি, আজুল বাড়ি হিলাল, একটু আপনার কাছে জানতে চাই, সম্পর্ক একটু ভালোর দিকে যাচ্ছিল বলেই ধারণা করা হয়, কারণ বাংলাদেশের প্রয়োজনে তেলের আমদানি সহ আরও বেশ কিছু ইস্যু রয়েছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মনে হচ্ছিল ভালোর দিকে। এখন কি কেবল শেখ হাসিনার বক্তব্যটি এই সম্পর্কের আবার বাধা হয়ে দাঁড়িয়েছে, নাকি আরও কোনো কারণ আছে বলে মনে করেন? দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্ক জন্ম থেকে জ্বলছির মতো, আমি বহুবার টেলিভিশনে বলেছি, জন্ম থেকে আমরা জ্বলছি। যেদিন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তারপর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক জ্বালাও পোড়ার মধ্যে, মানে একটা যন্ত্রণার মধ্যে রয়েছে। কখনো আমাদের সম্পর্ক ভালো ছিল মনে হয়নি। শুধুমাত্র যখন তার সেবাদাসী হাসিনা ক্ষমতায় ছিল তখন তাদের সাথে দহরম মহরম করে একটা সাবসার্ভিয়েন্ট, একটা ক্লায়েন্ট স্টেটের মতো সম্পর্ক রেখে ওই যে বলা হতো মুখে মুখে যে ভারত বাংলাদেশ সম্পর্ক খুব ভালো। কখনো বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো ছিল না, এটা কেউ বললেও হবে না। এখন আমি যে বক্তব্যটা দিচ্ছি যে আমাদের প্রফেসর
শিববীর যেটা বলছে খুব রাইটলি বলছে যে আপনি আমার দেশ থেকে একজন পলাতক আসামি, ফ্যাসিস্ট, সমস্ত মানুষ যাকে ঘৃণা করে তাকে আপনি রাজনৈতিক আশ্রয় দিয়েছেন, দেন। এটা বিভিন্ন দেশের আছে এইরকম, গণ অভ্যুত্থানে বা বিপ্লবে পরাজিত শক্তিরা বিভিন্ন জায়গায় পালিয়ে আশ্রয় নেয়। কিন্তু পৃথিবীর কোনো দেশে দেখবেন ওই আশ্রয়প্রকৃত লোকটি সেখানে যায় পলিটিক্সটা করতে পারে না। ভারত বাংলাদেশকে একটা ফিমেল রাষ্ট্র নাকি একটা কি রাষ্ট্র ভাবে যে তারা এটা তোয়াক্কাই করল, আন্তর্জাতিক নর্মস তারা মানল না। মানে এটা তো এক ধরনের আপনার আন্তর্জাতিক রীতিনীতিকে প্রতি উপেক্ষা করলো তারা, তাই না? এবং আপনারা যারা বলছেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভারতের পত্রপত্রিকা টেলিভিশনগুলো তার এই সংবাদ সম্মেলন প্রচার যেহেতু করেছে, আপনারা কেন করতে পারবেন না? এটা একটা প্রশ্ন করছি না, আমি বলছিলাম যে আমাদের অ্যাটর্নি জেনারেল বলেছে যে সংবাদ প্রচারে বাধা নেই যদি দেশ বিরোধী কোনো বক্তব্য না দেন। সেটা আমাদের অ্যাটর্নি জেনারেল আদালতের ব্যাখ্যা দিয়েছে। বলেছে তা আমি জানি না, কিন্তু ভারত যদি প্রচার করে এটা ভারত আন্তর্জাতিক রীতিনীতি। আমি জানতে চাইছিলাম যদি বাংলাদেশের যারা বলবে এই কথাটা, মিডিয়া কেন পারবে না? কেন বাংলাদেশ যদি তার বক্তব্য প্রচার করে তাহলে আমি মনে করব যে হাসিনাকে আবারও প্রাসঙ্গিক করবার জন্য তাদের যে রেখে যাওয়া ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে তারা এই কথাগুলো বলছে যে বাংলাদেশের টেলিভিশন। অ্যাটর্নি জেনারেল বলেছেন যে অ্যাটর্নি জেনারেল হোক আর বিএনপির কোনো মন্ত্রী হোক আর এনসিপি বা জামাতের যেই হোক, 24-এর গণ অভ্যুত্থানে মানে 24-এর গণ অভ্যুত্থান আমাদের একটা রাজনৈতিক ইতিহাসে ল্যান্ডমার্ক ভিক্টরি, উই ডিফিট দ্য ফ্যাসিস্ট। এখন সেই ফ্যাসিস্টের বয়ান নিয়ে কোনো কথাই বলা উচিত না। হাসিনা কোথায় কি বক্তব্য দিল এইটা বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক আনে না। আমার কাছে মনে হয় যে হাসিনার এই সমস্ত প্রসঙ্গ আমাদের টক শোতে কথা বলা মানে হাসিনার জন্য অনেকের মায়া কান্না হয়। হাসিনার সেই ওই সময় যে ফ্যাসিস্ট ছিল তার থেকে মনে হয় কিছু ঝোল মিষ্টি খেয়েছে, এই জন্য এখনও সে ঢেকুর তোলে যে এখনও হাসিনা করে। এইগুলো কিন্তু ঠিক না। আর আপনি দেখেন যে ভারত তিনি আমাদেরকে আমন্ত্রণ জানায়, কিসের আমন্ত্রণ? যে ব্রিক্সের মিটিং, আমরা কি ব্রিক্সের মেম্বার, ওইখানে বিমস্টেকের সভাপতি বাংলাদেশ করছে। এখন এই ধরনের মিটিংয়ে বাংলাদেশের যাওয়া উচিত। আমাদের তো একটা সার্বভৌম রাষ্ট্র, আমরা তো ভারতের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা হয়নি। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা রক্ত দিয়ে ফ্যাসিবাদ তৈরি করেছি, ফ্যাসিবাদকে হটিয়েছি। বাংলাদেশের লোক সংগ্রামী মানুষ, তাদেরকে সম্মান এভাবে দিতে হবে। এখন আমার যে বক্তব্যটা সেটা হলো যে দেখেন, দুঃখের বিষয় হলো যে 24-এর গণ অভ্যুত্থানে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ রাজনীতি করলাম, ভারত যখন এই ধরনের কাজ করা শুরু করলো, হাসিনাকে নিয়ে খেলাধুলা শুরু করলো, তখন সরকার তার স্ট্যান্ড আপ, প্রফেসর শিববীর আহমেদ বলেছেন, সরকার তার মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়েছে, যেটা বিরোধী দলের আরও বেশি করা উচিত ছিল। বিরোধী দল এই যে আমাদের শরীফ ভাই বলছে যে ওদিন আপনার ওই যে সচিবালয় তেল গ্যাসের সমস্যা আছে, এটা আমি স্বীকার করি, ওইটা থেকে আরও গুরুত্বপূর্ণ ছিল যে ভারত যেভাবে আমাদের 24-এর গণ অভ্যুত্থান থেকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, সরকার একটা এমন এক সেন্সিটিভ জায়গায় থাকে, সরকার অনেক কথা আন্তর্জাতিক রীতিনীতি কূটনীতি অনুযায়ী কথা বলতে, তারপরে সরকার বলেছে। কিন্তু আপনারা বিরোধী দল কি কোনো কথা বললেন? আমি তো অবাক। আপনি দেখেন 1977 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঙ্গা চুক্তি করলেন, ওই যে গঙ্গার পানি চুক্তি করলেন, ফারাক্কা চুক্তি করলেন, তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আপনার ফারাক্কা অভিমুখে লং মার্চ করলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে একটা ক্যাপিটাল হলো যে আমার দেশের মানুষ তোমার বিরুদ্ধে এরকম ফুঁসে উঠেছে, আমি আমার দেশের মানুষের বিপক্ষে যেতে পারবো না, সুতরাং চুক্তিটা এইভাবে হবে। এইবারে বিরোধী দল আরও বলা শুরু করছে যে সরকার এই করেছে, সরকার তেই করেছে। তো সরকার যখন ইন্ডিয়ার সাথে বৈঠকটা করবে তখন ইন্ডিয়া বলবে তোমার দেশের মানুষই তো তোমাকে সাপোর্ট দিচ্ছে না। মানে আমাদের বিরোধী দলের ইম্যাচুরিটি দেখলে, রাজনৈতিক ইম্যাচুরিটি এবং রাজনৈতিক দেউলিয়াত্ব, এগুলো যে এইরকম একটা হাসিনা ওখানে বক্তব্য দিচ্ছে, সেখানে আমাদের বিরোধী দলরা কোনো কথা বলছে না। আমি তো অবাক যে তারা কি হাসিনার এটা কি না বুঝে করলো না বুঝে করলো, নাকি তারা হাসিনাকে আবার প্রাসঙ্গিক করে সরকারকে ভয় দেখাতে চায়? হাসিনাকে কি ট্রাম্প কার্ড ব্যবহার করে বিরোধী দলগুলো সরকারকে ভয় দেখাতে চায়? আবার তো দেখি আপনারা মানে
কি ফ্যাসিবাদের বিচার চাই, ফ্যাসিবাদের অমুক চাই, কিন্তু ফ্যাসিবাদ যে ওইখানে বসে মিটিং করলো, ওই যে তখন তো আপনি একটা সমাবেশ করলেন না, একটা যদি সমাবেশও করতেন একটা বিবৃতি দেবেন কেন আপনি, স্ট্রিট ডেমনস্ট্রেশন দেবেন, তাইলে কিন্তু আমাদের সরকারকে আরো শক্ত ভূমিকা নিতে পারতো যে জনগণ তোমার এই কর্মকাণ্ডের সাথে জনগণ নেই, তুমি শুধু দেখো সরকার না জনগণও নেই, কিন্তু সেই বিরোধী দলের অন্য দল যদি করলো না, এইটা আমার কাছে খুবই খারাপ লাগলো। এবং দেখেন যে এই যে দীনেশ ত্রিবেদী বলছে যে সম্পর্ককে ইনেবলিং কি জানে এনভায়রনমেন্ট করতে হবে। আরে ভাই, ইনেবলিং এনভায়রনমেন্ট আপনি করবেন কি করে? আপনি সীমান্তে বলছেন যে আমার কাছে বন্দুক আছে, গুলি করে দেবো, আমার জওয়ানকে বলছেন, আমার জওয়ানও কিন্তু উত্তর দিয়েছে যে আমার কাছেও বন্দুক আছে, তাই না? এখন আমাদের বক্তব্য হলো যে ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান, আবার প্রতিবেশী, যে এই যে আমাদের দুইজন এই যে শরীফ ভাই বললো যে ভারতের সাথে আমাদের দরকার আছে। আমি দেখেন পেঁয়াজ, কত কথা বলছে পেঁয়াজ নিয়ে, এখন কি পেঁয়াজ দরকার হয় ভারতের থেকে? আমরা আভ্যন্তরীণ পেঁয়াজ উৎপাদনে সক্ষম হয়ে গেছি না? আপনার গরুর মাংস, কত কথা বলতো, আমাদের সীমান্তে হত্যা করতো, এখন আমরা কিন্তু এই যে ডোমেস্টিক্যালি এই যে মিট উৎপাদনে হয়ে গেছে না? আপনার চিকিৎসা ব্যবস্থা কথা বলেন, আমাদের চিকিৎসা বিষয় গত 1-1.5 বছর ছিল না। আপনাদের দেশের লোকজন যারা একটু পয়সা করি আছে তারা তো ভারতে যে টাকা খরচ হয়, আপনার ব্যাংকক বা রাশিয়া, আপনার মালয়েশিয়া একই টাকা খরচ হয়, সিঙ্গাপুর যা করে আসছে না। অতএব ভারত যদি মনে করে তাদের সাথে আমরা চলতে পারবো না, এই কথাটা ঠিক না। কিন্তু এখন উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, উই আর ভেরি মাচ কানেক্টেড গ্লোবালি, সুতরাং এইসব ভয় দেখালে এখন আর হবে না। আমরা আলোচনা আবারও ফিরবো। শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, গতকাল প্রধানমন্ত্রীর বৈঠক ছিল মানে চট্টগ্রামে হেফাজতে ইসলামের সাথে, এবং সেখানে হেফাজতে ইসলামের কাছ থেকে বেশ কিছু দাবিও জানানো হয়েছে। প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের সহায়তা চেয়েছেন এবং দাবির মধ্যে 9 দফা দাবি তারা জানিয়েছেন। বেশ কিছু তাদের কওমি মাদ্রাসা কেন্দ্রিক দাবি রয়েছে। এর বাইরে আরেকটি দাবিটি এরকম, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ওনারা আলেমদের মানে সরকারকে বলছেন আলেমদের নিয়ে জোট করেছেন, ইলেকশন করেছেন, কিন্তু সরকারের মন্ত্রী পরিষদ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে আলেমদের রাখা হয়নি। আমরা মনে করি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সরকার পরিচালনায় আলেমদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটু আপনার কাছে জানতে চাইছি, সরকারও হেফাজতের সহায়তা চাইছে, হেফাজতও সরকারে অংশগ্রহণ করতে চাইছে। আবার এর আগে আমরা দেখেছি শেখ হাসিনাকেও হেফাজতে ইসলাম কওমি জননী বলে উপাধি দিয়ে দিয়েছিলেন। শুধু হেফাজত না, কওমি কেন্দ্রিক যারা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা। একটু আপনার কাছে জানতে চাই, নতুন করে এখানে কোনো জোটের সমীকরণ, রাজনৈতিক সমীকরণ আছে কিনা? ধন্যবাদ। এদের নিয়ে কথা বলাও এক ধরনের ঝুঁকিপূর্ণ আর কি। ঝুঁকিপূর্ণ এই কারণে যে তারা হঠাৎ করে পছন্দ হলো না, বলে দিল যে আপনি ধর্ম অবমাননা করেছেন, আমাদের সমালোচনা করেছেন। এই সংগঠনটি একটা আধ্যাত্মিক সংগঠন হিসাবে আমরা জানতাম, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে তারা রাজনীতিতে যুক্ত হয়েছে এবং রাজনীতিকে প্রভাবিত করারও চেষ্টা করেছে। একই সাথে সরকারের নানা রকমের সুযোগ সুবিধাও গ্রহণ করেছে। আপনি শাপলা চত্বরের যে গণহত্যার অভিযোগ আনছেন, আবার সেই ঘটনার পর আপনি সেই শেখ হাসিনার সাথে দেখা করে তাকে কওমি জননী উপাধি দিয়েছেন। আবার জুলাইয়ের যখন রক্তঝরা আন্দোলন চলছে তখন গণভবনে গিয়ে বৈঠক করেছেন। তো মজার ব্যাপার হচ্ছে যে এইটার জন্য কখনোই আপনাকে আওয়ামী লীগের দোসর এই ট্যাগ দেওয়া হয় না। ট্যাগ দেওয়া হয় কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে, কোন কাকে, এদেরকে, কারণ ভয়েসটা এরা তৈরি করে। এখনও আপনি দেখছেন শেখ হাসিনার কাছ থেকে রেলের জমি, নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। কখন? তারা যাদেরকে বলে যে এত সংখ্যক মানুষ হত্যাকাণ্ডের পর, তারপরে, তার আগে হলে কথা শাপলা চত্বরের পরে। অর্থাৎ আমি যদি বলি যে লাশ বিক্রি করা হয়েছে, শুনতে খারাপ শোনাবে, কিন্তু রিয়েলিটি তো তাই। আবার আপনার মনে থাকার কথা, নারায়ণগঞ্জে আমরা প্রায় দেখতাম শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভীর মধ্যে যখন রাজনৈতিক দ্বন্দ্ব হতো, তখন এদের একটা অংশ শামীম ওসমানের পক্ষে দাঁড়িয়ে যেতেন এবং সেলিনা হায়াত আইভীর সম্পর্কে নানা রকমের বক্তব্য দিতেন। তাদের অনেককেই এই জায়গাগুলোতে আপনি এখন দেখতে পাচ্ছেন। তারা যে দাবি করেছে, দাবি তারা করতেই পারে, কিন্তু
এটি আমি সন্ধ্যাবেলায় আর একটা টেলিভিশনে আমি বলেছিলাম যে আপনি খেয়াল করবেন, আমার অভিজ্ঞতা যেটা স্মরণ আছে, 91 সালে যখন বিএনপি ক্ষমতা এলো, তারা একটা আন্তর্জাতিক খতমে নবুয়ত এই নামের একটা সংগঠন থেকে বলা হলো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, এবং আজকেও সেই এই দাবি জানিয়েছে। ইস্যুতে 5 বছর তারা অসংখ্য মিছিল, মিটিং, ঘেরাও, অবরোধ ইত্যাদি করেছে। আবার 96 সালে বিএনপি যখন চলে গেল, এই দাবিটা আর আমি দেখিনি। 2001-এ অনেক জায়গায় সহিংস ঘটনা পর্যন্ত ঘটেছে এই দাবিটাকে নিয়ে। আবার এখন আসছে। আমার ধারণা যে বিএনপি হয়তো এই সময় তার রাজনৈতিক ভারসাম্যের কারণে, কারণ তার মানে বিরোধী দল হিসাবে জামাত এবং অন্যান্য ধর্মীয় দলগুলো যেহেতু একটা অবস্থান গ্রহণ করছে, ঠিক সেই জায়গাটা রাজনৈতিক ব্যালেন্স করার কারণে হেফাজতের সঙ্গে একটা সদ্ভাব গড়ে তোলার চেষ্টা করছে কিনা আমি জানি না, কিন্তু আমার যেটা অবজারভেশন, এদের ভেতর থেকে একটা অংশ নানা সময়ে যখনই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তাদেরকে এক ধরনের চাপে রাখার কৌশল তাদের ছিল। যে যুক্তিগুলো, যে দাবিগুলো তারা তুলেছে, আমার এই দাবিগুলোর সাথে আমি ওই আব্দুল জলিলের সঙ্গে আওয়ামী লীগের যে চুক্তিটা হয়েছিল, মনে থাকার কথা, 5 দফার চুক্তি, তার অনেকগুলি চুক্তি এখানে আমি দেখি। তবে বাংলাদেশ এটি নির্দিষ্ট কোনো ধর্মের দেশ না। সংখ্যাগরিষ্ঠতা এটি একটা বিষয়, তার মানে কি এই যে আপনার এখানে 5 জন মানুষও যদি কোনো জনগোষ্ঠীর থাকে, আপনি তার অধিকারকে অস্বীকার করবেন? আপনি বারবার যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তাহলে আমেরিকায় তো খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ। সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, সংখ্যার দিক থেকে কারা সংখ্যাগরিষ্ঠ? নিশ্চয়ই আমরা হিন্দু ধর্ম বা অন্যরা না। তাহলে পৃথিবীটা কি ওই সংখ্যাগরিষ্ঠতার মতামত অনুযায়ী চলবে? নিশ্চয়ই না। আপনি যদি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আপনার শ্রদ্ধা থাকে, কতগুলো নর্মস আপনাকে মেনে চলতে হবে। আমার ধারণা এই জায়গাটায় বিএনপি যদি কোনোভাবে দুর্বলতা প্রদর্শন করে, তাহলে তারা এখানে এক ধরনের রাজনীতি ইন্ট্রোডিউস করবে। আবার আমি মনে করিয়ে দিই যে এই দেশটা সবার দেশ, সুতরাং একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কাছে আপনি মাথা নত করবেন, তাদের যা চাইবে সেটি আপনি পূরণ করবেন, এটা গ্রহণযোগ্য হবে না। ডক্টর শিবির আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, কিছুদিন আগে হেফাজতে ইসলামের সাথে অন্যান্য আরও কিছু কওমি মাদ্রাসা বা এই কেন্দ্রিক যারা সংগঠন রয়েছে তাদের একটা বৈঠক ছিল। আপনি আসলে কিভাবে দেখেন, এটি কি এমন যে জামায়াত ইসলামী বা বিরোধী দলগুলো সরকার বিরোধী যে কর্মসূচি বা নানান ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে, আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে, সেটি মোকাবিলার এক ধরনের পূর্ব প্রস্তুতি হিসাবে সরকারি সহায়তা চাইছে বলে মনে করেন? না, আমি দেখেন, জিনিসটাকে দেখতে হবে, যেমন কওমি বলেন বা আলেমোলামা বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, সবাই কিন্তু তো আমাদের দেশের নাগরিক। সো এদেশের হিন্দু মুসলিম, শরীফ ভাই ঠিকই বলেছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইসলামী শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, সবাই কিন্তু আমাদের দেশের নাগরিক, এবং প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর সবার কথা শুনবার দরকার আছে, এবং ওনাদের দাবি থাকলে সেটা প্রধানমন্ত্রীকে জানাবেন, এটা ওকে আছে, এটার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আপত্তি থাকবার কথাও না, বরং এটাই স্বাভাবিক। আরেকটা হচ্ছে যে একটা বিশাল জনগোষ্ঠী যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নানান ভাগে ভাগ হয়ে গেছে। তো একটা গ্রুপ অফ পিপলকে তো আপনি ইগনোরও করতে পারবেন না, করা উচিত হবে না, কারণ তাদেরকেও আপনি ইকুয়াল সিটিজেন হিসেবে ট্রিট করতে হবে। তো আমি মনে করি কওমি সংশ্লিষ্ট আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষার্থী, তাদের ব্যাপারে আমাদের পলিসি থাকবার দরকার আছে। তাদেরকে যদি কোনো কোনো জায়গায় তারা পিছিয়ে থাকে, সেটাকে মেন স্ট্রিমে নিয়ে আসা, তাদের এডুকেশনটাকে মূল্যায়ন করা, এভাবে করে আমাদের টার্গেট থাকবে কি রাষ্ট্র হিসাবে, যে আমরা সবাইকে একটা স্রোতের দিকে নিয়ে আসবো, অ্যালাইন করব ধীরে ধীরে। এটা হচ্ছে আমাদের লং টাইম গোল থাকা উচিত। আমি মনে করি সরকারের পলিসি থাকা উচিত এটা নিয়ে। নাম্বার 2 হচ্ছে কওমি বলতে আমরা আসলে অনেক সময় একটা গ্রুপ মনে করি, যেটা অনেকে বামপন্থী বলতো একটা গ্রুপ মনে করে। বামদের মধ্যে অনেক ছোট ছোট গ্রুপ আছে,
কওমিদের মধ্যে আসলে অনেক গ্রুপ আছে। শরীফ ভাই যেটা বলতেছিলেন, এটা সবাই একরকম না, কেউ রাজনীতি করে, কেউ করে না, কেউ যেমন বিএনপি জোটের সাথে ছিল, কেউ জামাত জোটের সাথে ছিল, আবার কেউ নিজেরা আলাদা ইলেকশন করেছে, কেউ খতমে নবুয়ত করে, কেউ হেফাজত করে, এরকম নানান গ্রুপ কিন্তু আছে। মাদ্রাসাগুলোর মধ্যে ব্যবধান আছে। তো আমি মনে করি এটাকেও কনসিডারেশনে রাখা উচিত। আমরা যখন কওমি সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যে সবাইকে এক করে আমরা কথা না বলে, এবার আওয়ামী লীগের সাথেও আতাত করেছে, এরকম গ্রুপও ছিল। আওয়ামী লীগ শেখ হাসিনাকে যিনি কওমি জননী উপাধি দিয়েছিলেন, তিনি বাইতুল মোকাররমের খতিব হয়েছিলেন এবং আওয়ামী লীগ পালানোর পরে তিনিও পালিয়েছেন। তো আওয়ামী লীগের দালালি যারা করেছিল তারা পালিয়েছেও। তার মানে কওমিদের মধ্যে আসলে একটা সিঙ্গেল গ্রুপ করে এইভাবে মানে আমি আউট করতে পারবো না, এটা করা উচিত হবে না, এটা তাদের প্রতি জাস্টিসও হবে না। আমি মনে করি তাদের যে নাগরিক অধিকার আছে এবং তাদের দাবি দেওয়া শোনার দরকার আছে, যেগুলো মানবার আছে সেগুলো মানাও দরকার আছে, যেগুলো মানবার মতো না বা কোনোভাবে আমাদের কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্টরি আছে, সেগুলো তাদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবার আছে। কোনোভাবে যেন এগুলো সম্পর্ক খারাপের দিকে না যায় রাষ্ট্রের সাথে, কোনো পার্টিকুলার গ্রুপের সাথে, এটা হওয়া উচিত না রাষ্ট্র হিসাবে। আর একটা জিনিস যেটা আপনি বলছেন যে হ্যাঁ, বিরোধী দলের সাথে বা বিরোধী দলের শক্তি কমানোর একটা ওয়ে হিসাবে কওমিদেরকে হাত করার চেষ্টা করছে কিনা সরকার, হয়তো চিন্তা করতে পারে। বিএনপি পন্থী কোনো বুদ্ধিজীবীরা এই বুদ্ধিটা বিএনপিকে দিচ্ছেন যে জামাতের শক্তি কমানোর জন্য কওমিদের সাথে আমার সম্পর্ক বাড়াতে হবে। এইটা আওয়ামী লীগের আমলে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরাও এই শেখ হাসিনাকে একই বুদ্ধি দিতেন যে বিএনপি জামাতের ক্ষমতা কমানোর জন্য কওমিদের একটা গ্রুপের সাথে, মাজারপন্থীদের একটা গ্রুপের সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে, এবং তারা করেছে তাই। তারা কিন্তু এই মানে বিরোধী জোট যখন ছিল তখন বিএনপি জামাত তাদেরকে দুর্বল করবার জন্য তারা আলেম ওলামাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়ার জন্য এদেরকে ব্যবহার করেছে, এবং এটা একটা ভুল অ্যাপ্রোচ ছিল। এই ভুল অ্যাপ্রোচে কি করছেন আপনি, সমাজের দুইটা গ্রুপের মধ্যে আপনি মেরুকরণ করে একটা এক্সট্রিম জায়গায় নিয়ে যাচ্ছেন, যেটাতে আপনি কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছেন। এইটা রাষ্ট্র হিসেবে আমাদের করা উচিত না। ইভেন ইফ বিরোধী দলের সাথে আমার সমস্যা আছে থাকবে, সরকার দলের সাথে আমার সমস্যা আছে থাকবে, কিন্তু সরকার দল বা বিরোধী দলকে দুর্বল করার প্ল্যান করে আমি এই দুইটা গ্রুপের মধ্যে এরকম আর্টিফিশিয়ালি টেনশন ক্রিয়েট করব, এটা আমি মনে করি সঠিক অ্যাপ্রোচ না। বিএনপিকে যারা এই বুদ্ধি দিচ্ছে তারা সঠিক বুদ্ধি দিচ্ছে না, সরকারেরও এটা করা উচিত না। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসাবে অবশ্যই তারেক রহমানের তাদের কথা শুনবার দরকার আছে, এবং একই সাথে কোনো কিছু এমন কোনো কিছু করা দরকার নাই যেটার সাথে আমাদের বৃহত্তর সমাজের কনফ্লিক্ট তৈরি হবে বা সাংবিধানিকভাবে আমরা সাংবিধানিক কোনো কিছু ভায়োলেট করব। কিন্তু তাদের অধিকার তাদেরকে দেওয়া দরকার আছে, এবং তাদের এডুকেশনের ব্যাপারে আমাদের প্ল্যান করা দরকার আছে। জি, আজিজুল বারী হেলাল, আপনার কাছে জানতে চাই, সব সরকারি দেখা যায় যে হেফাজতে ইসলামের সহায়তা বা অনুকম্পা যাই বলি না কেন শব্দ বা চায় বা কাছে রাখতে চায়, এর কারণ কি? মানে তারা কি সমাজের খুব প্রভাবশালী গোষ্ঠী এরকম কিছু? শুধু আপনার ধর্মীয় সম্প্রদায় না, বাংলাদেশে যে সমস্ত কমিউনিটি বেজ আপনার শক্তিগুলো আছে, সারা পৃথিবীতে এরকম কমিউনিটি বেজ, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, আবার ক্যাপটিক খ্রিস্টান, কপটিক খ্রিস্টান আর কি, আরও বিভিন্ন রকম ধর্মীয় গোষ্ঠী, তারপরে বিভিন্ন এনজিও, একটা কমিউনিটি, এইগুলোর সাথে সরকারের সম্পর্ক থাকাটা স্বাভাবিক। এই সম্পর্ককে কেউ যদি সন্দেহের চোখে দেখেন তাহলে তিনি হলো একটা ডুবিয়াস প্রকৃতির, মানে একটা অ্যাগনস্টিক, অতএব সবসময় সংশয়বাদী। বাংলাদেশের 90% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এই ইসলাম ধর্মের লেখাপড়া নিয়ে দুটো ভাগ, একটা হলো কওমি মানে একটা কওম, একটা সম্প্রদায় যারা খুব ফান্ডামেন্টালিস্ট, বাট মানে খুব মূল চেতনায় বিশ্বাসী। আপনি এই ফান্ডামেন্টালকে নেগেটিভ দেখলে হবে না, এটা একটা পজিটিভ। আমি নিজেও একজন ফান্ডামেন্টালিস্ট, মানে ইসলামের মূল শিক্ষা মনে করে কওমিরা যে আমরাই ধারণ করি। ওপাশে আছে আলিয়া মাদ্রাসা, অর্থাৎ উপমহাদেশের যে প্রথাগত শিক্ষা তার সাথে আমাদের সাধারণ শিক্ষার একটা সমন্বয়। এখন এই কওমি মাদ্রাসার আপনারগুলো একটা সংগঠন হেফাজত ইসলাম 2010-11 সালের দিক হয়, খুব সম্ভব এদের তৈরি হয়, এবং 13 সালে তারা একটা ব্যাপক মুভমেন্ট করে হাসিনা বিরোধী, যার ফলে শাপলা চত্বরে রক্তাক্ত অধ্যায়ের ঘোষণা হয়। এরপরে সরকার ওই সম্প্রদায়ের উপরে বুলডোজার নীতির অবলম্বন করার ফলে তারা কওমি জননী এই সেই অনেক কথা বলেছে। এখন আমাদের প্রধানমন্ত্রী বিএনপি সবসময় একটা প্রো ইসলামিক দল এবং প্রগ্রেসিভ দল, এবং সব ধর্মের সম্প্রীতির জন্য বিএনপি বিশ্বাস করে। চট্টগ্রামে কওমি মাদ্রাসার একটা ব্যাপক
হাটাদারিতে তাদের ব্যাপক বড় মাদ্রাসা, এবং সেখানে যাটাই সভ্যতা ভব্যতা। আপনি যদি কওমি মাদ্রাসা না হয়ে সেখানে আমাদের আরও কোনো সংগঠন থাকতো, খ্রিস্টানদের হোক, হিন্দুদের হোক বা পাহাড়িদের হোক, সেখানেও প্রধানমন্ত্রীকে যাওয়া উচিত, তাই না? কওমি মাদ্রাসা তাকে ইনভাইট করেছে, তিনি যাবেন, ইনভাইট না করলেও যাওয়া যায়, কারণ মাদ্রাসা তো আমাদের দেশের মধ্যে। সেখানে তারা একটা কথা বলেছে যে ওদের যে মাস্টার্স ডিগ্রি দাওরায়ে হাদিস, যেটা অর্থাৎ সর্বশেষ যে শিক্ষা, ওইটাকে যেন মাস্টার সমমানিত, চাকরি কবে কি করে দেন, মূল ধরার সাথে না হলে তার অত লেখাপড়া করে চাকরিটা পাচ্ছে না। আর দেখেন ওই সব কওমি মাদ্রাসার কিন্তু একটা অবদান আছে এই দেশে। কিন্তু আপনি যদি সেটিকে আমলে নেন, সেই তাদের দাওরায়ে হাদিসকেই কেবল মাস্টার্সের সমান মর্যাদা দেওয়া যায়, কিন্তু এসএসসি এইচএসসি এগুলোকেও দেওয়া উচিত, আমি যদি দেওয়া উচিত। ওনারা হয়তো বলছে দাওরায়ে হাদিসকে মাদ্রাসা মাস্টার্স দিলে তো চাকরি অন্তত পাবে, কারণ ওদের একটা অবদান দেখেন যে আমাদের দেশে আমরা যারা ধর্মকর্ম আপনি আমি যা করি, আমাদের ওরা কিছু বই লিখছে, ওরা কিছু জ্ঞান গরিমা আমাদের দিছে বলে আমরা ধর্মটা একটু বুঝি, এটা তো সত্য কথা। আমরা তো সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা কিছু বই কিতাব লিখে, কিছু বক্তৃতা দেয়, কিছু ওয়াজ নসিহত করে, এতে আমাদের ধর্মীয় চেতনা বৃদ্ধি হয়, যেটা উচিত, এবং আমার ধর্ম সম্বন্ধে কিছুটা জানতে পারি, তাই না? তাদের একটা অবদান আছে। সরকার যে সমন্বিত শিক্ষা ব্যবস্থার একটা, সেটা করা উচিত, ডক্টর শিববির করা উচিত, সেটা করা উচিত। কিন্তু তাদেরকে আপনি একদম বারবার ইগনোর করবেন, তাদেরকে ইগনোরের তো সুযোগ নেই, তাদেরকে আজে বাজে কথা বলবেন, সেটা ঠিক না। তারা একটা কথা বলছে যে কোরআন সুন্নাহর আলোকে যে সমস্ত শাস্তির বিধান আছে কোরআন সুন্নায়, সেসব শাস্তির বিধান যেন রাষ্ট্রে করা হয়। এখন করা হবে কি হবে না রাষ্ট্রে, তারা দাবি জানাতেই পারে। তারপরে আরো বলছে যে সরকারের পার্টিসিপেশনের কথাও বলছে, সরকার পার্টিসিপেট, তারা যদি মনে করে যে সরকারের পার্টিসিপেট ইলেকশন করবে বা কোনো রাজনৈতিক দলে যোগ দিবে, অথবা তারা নিজের রাজনৈতিক সংগঠন করবে, পার্টিসিপেট করতে পারে, এটা তো খারাপ কিছু না আমি মনে করি। কারণ কি, যারা কওমি মাদ্রাসার এই যে এত আলেম ওলামাগণ, তারা তো আমাদের শিক্ষক। আপনি হয়তো ধর্মের প্রতি আপনার, আমরা একটু ধর্মপ্রাণ মানুষ, ধর্মের প্রতি আমাদের একটা সহমর্মিতা সব আমাদের রয়েছে, অনুকম্পা। সুতরাং একজন ধর্মীয় আলেম শিক্ষক মনে করি তাকে আমি, তিনি একটা কথা বলছেন যে এই দেশে কোরআন সুন্নাহর আলোকে যেন শাস্তির বিধানগুলো করা হয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন করা না হয়, তারপরে হেফাজতে ওদের শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড তার বিচার করা, এগুলো তো খারাপ কিছু আমি দেখি না। আপনি সরকার মানবেন কি মানবেন না সেটা পরে, কিন্তু আপনি তো বলতে পারেন, আমি একজন ইসলামিক মানুষ যদি হইতে আমি বলতেই পারি যে ভাই কোরআনে এই কথাটা আছে, এইটা আমাদের মানা উচিত, অন্তত মুসলমানদের মানা উচিত। এটা অন্যায় কি ভাই বলার? না, আপনি অবশ্যই অন্যায় না, সেই দাবি তারা করতেই পারেন, যে কেউ দাবি জানাতে পারেন। আমরা আলোচনা আবার শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছে জানতে চাই, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ করেছে, এবং এর আগে গণমাধ্যমে খবর হয়েছিল যে বেসরকারি শিক্ষক, অর্থাৎ বেসরকারি বিদ্যালয় এবং মাদ্রাসার যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এনটিআরসির মাধ্যমে নিয়োগ হচ্ছিল, সেই প্রক্রিয়াটি বাদ দিয়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হবে, এরকমের একটি বৈঠক হয়েছিল গত ৩ তারিখে, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে। যদিও পরে মন্ত্রীর ফেসবুক পেজে এখন পর্যন্ত বলা হচ্ছে সেরকম সিদ্ধান্ত হয়নি, কিন্তু এরই মধ্যে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভও হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে একটু আপনার কাছে জানতে চাই, এখনো আমরা জানি না আসলে সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে, আপনি কিভাবে দেখছেন এই আলোচনাটাকে? প্রথমত, আমাদের এই যে সোশ্যাল মিডিয়া, এটা বাংলাদেশের মানুষের, আমাদের মূল গণমাধ্যমে খবর হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য এক ধরনের দুর্যোগ হিসাবে ক্রমশই বিস্তৃত হচ্ছে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা ফটো কার্ড, সেখানে লেখা হাইকোর্টের নির্দেশে কর্নেল ওলি রাষ্ট্রপতি হলেন, এবং সেটা শেয়ার হয়েছে প্রায় 50,000-এর উপরে। ঠিক আছে, তো এই 50,000 মানুষের মধ্যে অন্তত 20,000 মানুষের মাথায় ঢুকে গেল যে এই রকমের একটা ব্যবস্থা, এবং তিনি 3 দিন পরে হয়তো বিভ্রান্ত হবেন। আবার আমাদের মিডিয়াগুলো অনেক সময় খেয়াল করে যে সোশ্যাল মিডিয়ায় কি আসছে, আপনি দেখবেন ফটো কার্ড, তারপরে সেটিকে প্রত্যাহার করে নেওয়া। এইটা শিক্ষকতার পেশাটা মহৎ পেশা। আবার আমাদের এখানে শিক্ষকদের যে মর্যাদার জায়গাটা, তার দুটোই দরকার, মর্যাদাও দরকার, তার আর্থিক স্বাবলম্বিতাও দরকার।
তিনি কেবলমাত্র সবার আদাব এবং সালাম যদি নেন এবং বাসায় গিয়ে তিনি যদি কাঁচামরিচ কিনতে না পারেন, তাহলে ওই জীবনের কোনো তার পরিবারের কাছে খুব একটা ওই সম্মানের মূল্য নেই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার একজন শিক্ষক ছিলেন নরেন বিশ্বাস স্যার, খুব রসিক মানুষ ছিলেন, খুব চমৎকার করে ক্লাস নিতেন, তো উচ্চারণ শেখাতেন। আমরা মাঝে মাঝে আমাদের ক্লাস বাদ দিয়ে স্যারের ক্লাস শুনতে যেতাম। তো উনি যেহেতু বাংলার শিক্ষক, আমাদের দর্শকদের কেউ বাংলার ছাত্র হলে মাইন্ড করবেন না, স্যার বলতেন যে আমি জানি কোথাও তোমরা ইচ্ছে করে বাংলা পড়তে আসোনি, কোথাও চান্স পাওনি তো এসেছো, এসেই যখন পড়েছো ভালোবেসেই ফেলো। আমাদের শিক্ষকদের একটা বিরাট অংশ পরিস্থিতির কারণে, কোথাও চান্স না পাওয়ার কারণে বাধ্য হয় শিক্ষকতা বেছে নিতে। আমরা এই অবস্থাটার অবসান হওয়া দরকার। তিনি মনে করবেন এটি তাকে সোসাইটি বাধ্য করে। সবাই যে উইলিংলি অন্য একটা জায়গার অপশন ত্যাগ করে, এর মধ্যে অনেকেই আছেন যারা একেবারে মহৎ পেশা হিসাবে সেখানে যান, আবার কেউ কেউ, আপনি যে শিক্ষক 170 টাকা বাড়ি ভাড়া পান, 70 টাকা বাড়ি ভাড়া পান, তিনি বাধ্য হয়ে সেখানে আছেন। এখন শেষ করবো এই জায়গাটায় তর্ক বিতর্ক, পজিটিভ নেগেটিভ দুটো দিকে আছে। আমরা সাধারণত ধারণা করি যে আমাদের এখানে সবাই দুর্নীতিবাজ, আমলাদের দুর্নীতিটা খুব একটা আলোচনায় আসে না, পলিটিশিয়ানদের দুর্নীতিটা বেশি আসে। আমরা চাইবো যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যতটা সম্ভব স্বচ্ছতা অনুসরণ করা এবং যোগ্যরা যেন সেখানে যায়, একই সাথে তাদের যে আর্থিক দুরবস্থার মধ্যে তারা আছেন সেটিও যেন কাটা হয়। আমাদের সময় কম। ডক্টর শিবির আহমেদ, একটু আপনার কাছে জানতে চাই ভিন্ন আরেকটি প্রসঙ্গে। আজকে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে 100% অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটু সামনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, সেই প্রসঙ্গে জানতে চাই কত ভাগ সুষ্ঠু হলে বিরোধী দল মেনে নেবে? এটা দায়িত্বশীল জায়গা থেকে এটা বলাটা আমি মনে করি উনি সঠিক কাজ করেননি, এটা বলা উচিত না। কারণ এটা প্রকারান্তরে একরকমের দায় মুক্তি দেয়া বা অনুমোদন দেয়া ইনডাইরেক্টলি, যে হ্যাঁ এটা তো আমরা বলেছি পরিপূর্ণ সুস্থ ভালো নির্বাচন করা সম্ভব না বাংলাদেশের মতো দেশে, তার মানে একটু আধটু অসুবিধা হলে সমস্যা নেই। বরং আমাদের করা উচিত, আমাদের কিছু লিমিটেশন আছে সেগুলো আইডেন্টিফাই করা উচিত এবং সেই লিমিটেশনগুলো আইডেন্টিফাই করে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, আমরা যেন একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি। আমি মনে করি সরকারের দিক থেকে এটা প্রস্তুতি থাকা উচিত। যদি এ ধরনের প্রস্তুতি হয় যে আমরা এগুলো কিছু অসুবিধা হবেই, কিছু ধরনের অসুস্থ বা আনফেয়ার ব্যাপার স্যাপার হবেই, এগুলো মেনে নিতে হবে, তার মানে হচ্ছে এটা যে মাঠ প্রস্তুত করা যে আমরা কিছু আনফেয়ার ব্যবস্থা করলেও করতে পারি, আপনারা আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন, একটা ইঙ্গিত ইশারা দেয়া স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে। আমি মনে করি সরকারের দিক থেকে 100% একটা ফেয়ার নির্বাচন করার চেষ্টা করা উচিত। সরকার 2/3 আসন নিয়ে নির্বাচন করে ক্ষমতায় এসেছে, 2/3 আসন পেয়ে সরকারেরও সেই কনফিডেন্স থাকা উচিত যে জনগণ আমাদেরকে ভোট দিবে, অথবা জনগণের মতামত আমরা যাচাই করি যে 6 মাসে আমরা কতটুকু ভালো করলাম মন্দ করলাম, স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখি জনগণ আমাদের ব্যাপারে কি সিগন্যাল দিচ্ছে। এখান থেকে স্থানীয় সরকার নির্বাচনে হেরে গেলেও সরকার এখান থেকে লেসনটা পাবে, যাতে করে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে। তো আমি মনে করি আবার আরেকটা জিনিস হচ্ছে, যদি এটা আমরা কোনোভাবে আনফেয়ার নির্বাচনের চেষ্টা করি বা করা হয়, দেখা যাবে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে সরকার দল বিরোধী দলের মধ্যে। তো আমি মনে করি আমরা যে এই 24 জুলাইয়ে রক্ত দিয়ে একটা নতুন বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশে আমরা আর আগের টিপিক্যাল চরিত্রের এ ধরনের স্থানীয় সরকার নির্বাচন চাই না, যেটা দিয়ে আবার একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। বরং আমাদের কমিটমেন্ট থাকা উচিত যে অতীতে যা হয়েছে এখন থেকে আমরা ফেয়ার ইলেকশন দেব, এবং সরকার চাইলে সেটা সম্ভব আমি মনে করি। আজুল বাড়ি হেলাল, আপনার কাছে আরেকটি ভিন্ন প্রসঙ্গ। দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে পুলিশ পরিদর্শককে থাপ্পড় মারে কৃষক দল নেতা মুজিবুর রহমান, পরে যদি তাকে আটক করা হয়। আমি আপনার কাছে একটু জানতে চাই, বিএনপি তাদের কর্মীদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছে ভোটের আগে থেকে বহিষ্কারের মাধ্যমে, কতটা আসলে বার্তা দিতে পারছে যে এই ধরনের ঘটনা এখনো ঘটে? না, এগুলো খুবই খারাপ ঘটনা, দুঃখজনক ঘটনা। যে বার্তা দিতে পারছে না, বার্তা তো যাচ্ছে, বার্তা দিতে পারবো না কেন? আমি এখন আমার কর্মীর উদ্দেশ্যে একটা কথা বললাম, কর্মীদের উচিত কথাটা শোনা। এখন অনেকে আবার এটা শুনতে চায় না, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এটাই নিয়ম। সুতরাং বার্তা দিতে পারছি না, এটা বার্তা দেয়া হচ্ছে, সমস্যা করলে তার সমাধান হচ্ছে। যেমন আপনি বললেন যে রিজভী আহমেদ নাকি বলছে যে
নির্বাচনে একটু আপনার rigging- শতভাগ এটি যদিও সত্য কথাই একেবারে না উনি কি বলছে এটা তিনি বলছেন যে তৃতীয় বিশ্বের দেশে 100% অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা কথা হয়তো মিথ্যা না। আগের পিছনে কথা মিথ্যা না, হোক না, না, সত্য হোক, আগে পিছনের কথাগুলো আসলে দেখা উচিত। উন্নত বিশ্বের উদাহরণ দিয়েছেন তিনি, বাংলাদেশ ভারতের অনেক মানে উদাহরণ এই না দিয়েছেন। যে আপনার আমাদের কোনো নির্বাচন আপনার ম্যানিপুলেশন হবে সেটাকে জায়েজ করছেন না। না, সেটি উনি উনি- একটা থট বা একটা চিন্তা থেকে কথা বলছেন যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এরকম হয়। আসলে আমারও এখন বলতে ইচ্ছে করে যে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে এরকম নেতা যে একটা বক্তৃতা দিচ্ছে সব কর্মী যে ওবে করবে, কারণ এটা তো কোনো আপনার ক্যাডার ভিত্তিক সংগঠন না, বিএনপি কিন্তু ক্যাডার ভিত্তিক সংগঠন না, বুঝছেন, যে উপরের থেকে একজন কাক করলো আর সবাই কা কা করে চিল্লে উঠলো। এই গণমানুষের সংগঠনে সবার একটা ডেমোক্রেটিক রাইট আছে, সে একটা বক্তব্য, কেন্দ্র একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তকে ক্রিটিক করে একটা কথা বলতে পারে। কিন্তু এটা কেন, যখন বলা হচ্ছে যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসনে ইন্টারফিয়ারেন্সটা মানে প্রশাসনকে কাজ করতে দেবেন, সেখানে যদি কোনো রাজনৈতিক দলের নেতা প্রশাসনকে চড় মারে, থাপ্পড় মারে, এটা অবশ্যই নিন্দনীয়, এটা গ্রহণযোগ্য না। তার মানে এই না যে ওই দলটি তার কর্মীকে আপনার বার্তা দিতে পারছে না, বার্তা তো অবশ্যই দিতে পারছে। আপনি দেশের যিনি প্রধান সেনাবাহিনীর যিনি প্রধান থাকেন, এটা ক্যাডার ভিত্তিক সংগঠন সেনাবাহিনী, কিন্তু হ্যাঁ, তিনি যে সিদ্ধান্ত দেন অনেক সৈন্য তো কোর্ট মার্শালে আনতে হয়, তাহলে কি আপনি বলবেন যে সেনাবাহিনীর যে প্রধান তিনি বার্তা দিতে পারছেন না? কিন্তু গণমাধ্যমের খবরও নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, আজকেও কয়েকটি গণমাধ্যমে খবর হয়েছে চাঁদাবাজি বা দখল যেটি আগেও ছিল এখনো আছে, কেবল মুখগুলো পরিবর্তন আপনাকে হয়েছে। একটা কথা বলি, দেখেন আমার এই একটা এটা একটা আমার থিসিস বা আমার একটা উপপাদ্য আপনি বলতে পারেন। আমি দেখলাম যে ইদানিং বিভিন্ন জায়গা যে মোবাইলে থ্রেট করা হচ্ছে যে তুমি বাড়ি বানাচ্ছ বা তুমি এই কন্ট্রাক্টটা এটা করছো, আমাকে 1 লক্ষ টাকা দিবা, না দিলে তোমাকে গুলি করব, তোমাকে মারবো। আমি বিএনপির বা অমুক দলের অমুক বলছি, টেলিফোনের অপ্রান্তে বলছে। তারপরে জামাতে ইসলামের শিবিরের নেতাকর্মীরা সেই বাড়ি যাচ্ছে, যা বলছে আপনি চাঁদা দেবেন না, আমরা আছি আপনার সাথে, দেখি কে কি করে, আর যারা থ্রেট করতেছে এদের আমরা বের করতেছি। আশ্চর্যজনকভাবে ওই লোকের কাছে আর ফোন যায় না। আমি তখন দেখলাম যে জামাত আরো কিছু বিএনপিকে ড্যামেজ করবার জন্য তারাই ফোনে থ্রেট করতেছে, আবার ওই বাড়ি যায় বলছে যে যারা দিবেন না, আমরা আছি আপনার সাথে। তার মানে ওই লোকটাকে মেন্টালি এক্সপ্লয়েট করে নিজেই থ্রেট করছে, আবার নিজেই যায় সেখানে মানে সাপ হয়ে ধ্বংসন করছে। ও যায় আমাদের গোয়েন্দা বিভাগ এগুলো বের করতে পারছে কিনা? শুধু সরকারের গোয়েন্দা বিভাগ কেন, আমাদের যারা জনগণ, আমাদেরও জিনিসটা বুঝতে হবে। দেখেন একটা দল, আমরা বিএনপি 50 বছরের পুরনো একটা রাজনৈতিক দল, আমরা 5 বার ক্ষমতায় এসেছি। আমাদের নেতা কর্মীদেরকে যাতে চাঁদাবাজ সন্ত্রাসের সাথে যুক্ত না হয় তার জন্য তো আমরা সবচেয়ে বেশি চেষ্টা করি, তাই না? তারপরেও যে কেউ যায় না তা না। এখন এইটাকে আপনি বেশি ফলাও করে প্রচার করবার জন্য এই যে আমাদের বিরোধী যে সংগঠনগুলো এই খেলায় কিন্তু মেতে উঠেছে। নির্বাচনের সময় আপনি তো সময় দিচ্ছেন না, তাহলে অনেকক্ষণ বলেছেন। আসলে আমাদের সময় শেষ। আপনাদের 3 জনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।